নমস্কার বন্ধুরা। আজকে আমি কোনো পার্টিকুলার স্টকের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব সিপ নিয়ে। সিপ নিয়ে ইউটিউবে আপনারা হয়তো অনেক ভিডিও দেখে থাকতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে সিপ নিয়ে একটা ডিটেল ভিডিও করার দরকার আছে। তো আমি এই জন্য সিপ নিয়ে একটা ডিটেল ভিডিও তৈরি করেছি এবং এখানে আমি দেখাতে চাইছি যে এক প্রজন্মের পরিশ্রম কি করে আরেক প্রজন্মে হস্তান্তর হয় এবং সেখানে যদি নেক্সট জেনারেশন কোনো রকম কাজ নাও করে থাকে তাহলেও তারা কিন্তু দুধে ভাতে থাকতে পারে। তো আমি এখানে ফার্স্ট জেনারেশনে যিনি আছেন তার নাম আমি ধরে নিয়েছি মিস্টার এক্স। আমি একটু আপনাকে এক্সেল শিটটা দেখাচ্ছি। ফার্স্ট জেনারেশনে যিনি আছেন তার নাম মিস্টার এক্স, সেকেন্ড জেনারেশন ওনার ছেলে ওয়াই এবং থার্ড জেনারেশনে তার ছেলে হচ্ছে জেড। তো আমি তিনটে জেনারেশন এখানে দেখিয়েছি। এখানে আমি আরও একটা জিনিস ধরে নিয়েছি, সেটা হলো যে ভারতে যে ইনফ্লেশন রেট সেটা 5% থাকবে। আর এই যে মিস্টার এক্স উনি প্রত্যেক বছর 2% এক্সট্রা কিন্তু ইনভেস্ট করবেন। অর্থাৎ প্রথম বছরে যদি 5,000 টাকা করে ইনভেস্ট যদি করেন, সেকেন্ড বছরে উনি আরও 100 টাকা বেশি ইনভেস্ট করবেন। ঠিক আছে, অর্থাৎ 5,100 টাকা উনি ইনভেস্ট করবেন। থার্ড ইয়ারে ঠিক একইভাবে কিন্তু 2% বাড়বে। এরকম করতে করতে উনি ইনভেস্ট কিন্তু করে থাকবেন, এরকম করে করে উনি ইনভেস্ট কিন্তু করে থাকবেন। তো আসুন আমরা এবার এখানে এই সিপ ক্যালকুলেটরে একটু জিনিসটা বুঝে নিই। এখানে দেখুন মান্থলি ইনভেস্টমেন্ট মিস্টার এক্স করছেন 5,000 টাকা এবং ওই যে যেটা বললাম আপনাকে, উনি অ্যানুয়ালি 2% করে ওনার ইনভেস্টমেন্ট বাড়াবেন এবং এক্সপেক্টেড রিটার্ন পার অ্যানাম হচ্ছে 13%। এটাও আমি ধরেছি। কেন ধরেছি? তার কারণ আপনি যে কোনো একটা ভালো সিপ উঠিয়ে নিন, মানে যে কোনো একটা মিউচুয়াল ফান্ড বা ইকুইটি বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আপনি উঠিয়ে নিন, সেখানে আপনি দেখবেন যে মোটামুটি 15%, 15.5% রিটার্ন পাওয়া যায় লং পিরিয়ডে। তো এখানে আমি সেখানে 13% ধরছি, অর্থাৎ অনেকটা সেফ জোনে আমি কিন্তু জিনিসটাকে রাখছি। এবং ওই যে উনি ইনভেস্ট করছেন 35 বছর পর্যন্ত, মানে যদি উনি 30 বছরে ইনভেস্ট যদি করে থাকেন তাহলে উনি 65 বছর পর্যন্ত ইনভেস্ট কিন্তু করবেন। ঠিক আছে, তো এবার একটা জিনিস দেখুন যে 65 বছর শেষে উনি কত টাকা পাবেন যদি 30 বছর থেকে উনি 5,000 টাকা করে পার মান্থ ইনভেস্ট করা শুরু করেন। আসুন সেটা একটু দেখে নিই। দেখুন উনি অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছেন 29,99,000 টাকা, কিন্তু উনি বাস্তবে যেটা রিটার্ন পাচ্ছেন সেটা হচ্ছে যে 3,78,60,000 টাকা। অর্থাৎ তার টোটাল যে কর্পাস ভ্যালু, সেই কর্পাস ভ্যালু হচ্ছে 4,08,60,278 টাকা। অর্থাৎ 65 বছর হওয়ার পর উনি হাতে এই পরিমাণ টাকাটা পাচ্ছেন। আমি এবার একটা জিনিস বলি যে এই যে 65 বছর পর উনি কিন্তু আর এক পয়সাও সিপে কিন্তু ইনভেস্ট করবেন না। এরপর তাহলে উনি কি করবেন আসুন সেটা এবার আমি এক্সেল শিটে আপনাদের দেখাই। দেখুন যখন ওনার বয়স 30 বছর ছিল সেই সময় ওনার একটি ছেলে মিস্টার ওয়াই, তার বয়স ছিল 1 বছর। ঠিক আছে, এবার এই 30 বছর যখন ওনার বয়স ছিল তখন অ্যানুয়াল এক্সপেন্ডিচার ওনার হতো 4,80,000 টাকা। এবং ওই যে আপনাকে আমি বললাম যে আমি এখানে ইনফ্লেশন রেট 5% ধরছি, তো সেই জন্য যখন ওনার বয়স 31 বছর হবে তখন তো নিশ্চয়ই আর 4,80,000-তে হবে না, তখন তার খরচা কত হবে? 5,04,000 টাকা। তো এই রকম করে করে তার কিন্তু খরচাটা বাড়তে থাকছে এবং বাড়তে বাড়তে তার খরচার পরিমাণ 65 বছরের শেষে এসে দাঁড়াচ্ছে 26,47,000 টাকা। এবার এই যে উনি যে 64 বছর পর্যন্ত ওনার যে খরচাটা উনি কোথা থেকে দিচ্ছেন?
আমি এখানে ধরে নিচ্ছি যে উনি এই সময় কোনো চাকরি করছিলেন বা কোনো বিজনেস করছিলেন, যেখান থেকে উনি এই খরচাটা দিয়ে আসছিলেন। এরপর যখন রিটায়ার করে নিলেন, যখন ওনার যখন রিটায়ারমেন্ট এজ যখন হয়ে গেল, তখন উনি এই টাকাটা কোথা থেকে পাবেন? এই ২৬ লাখ টাকাটা উনি কোথা থেকে পাবেন? তাকে তো সংসার চালাতে গেলে ২৬ লাখ টাকা দিতে হবে। এবার উনি এই টাকাটা কোথা থেকে পাবেন? টাকাটা আসছে এই যে উনি ৬৫ বছর পর্যন্ত সিপ করেছিলেন, এই ৪,৮,৬০,০০০ টাকা, এখান থেকেই উনি এই ২৬ লাখ টাকা পেমেন্ট করবেন, অর্থাৎ ২৬ লাখ টাকা উনি সংসার খরচে ব্যয় করবেন। তো দেখুন, ৬৫ বছর বয়সে যখন উনি ২৬ লাখ টাকা যখন খরচা করছেন, তখন ওনার হাতে থাকছে ৩,৮২,০০,০০০ টাকা। এবার এই ৩,৮২,০০,০০০ টাকা নেক্সট ৬৬ বছর বয়সে তার হচ্ছে ৪,৩১,০০,০০০ টাকা। ৪,৩১,০০,০০০ কেন হলো? তার কারণ আপনাকে আমি একটু আগেই বলেছি যে এই যে ফান্ডের ভ্যালুটা, এই যে সিপের ভ্যালুটা কিন্তু 13% রেটে কিন্তু রিটার্ন দিয়ে যাবে। তো যদি অ্যাভারেজ 13% রেটে রিটার্ন দিয়ে যায়, তাহলে ৬৬ বছর বয়সে ওনার হাতে তখন থাকবে ৪,৩১,০০,০০০ টাকা। আর তখন ওনার সন্তান অর্থাৎ মিস্টার জেডের বয়স দাঁড়াবে ৩৭ বছর। এবার দেখুন, আমি ধরে নিচ্ছি মিস্টার এক্স ৮০ বছর বয়স পর্যন্ত বাঁচছেন। যখন উনি ৮০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকলেন, তখন ওনার হাতে কত টাকা আসছে সেটা একটু দেখি। দেখুন, যখন উনি ৮০ বছর বয়স পর্যন্ত বেঁচে রইলেন, তখন ওনার হাতে অ্যাকচুয়ালি যেটা থাকছে সেটা হলো ৯,৯৩,০০,০০০ টাকা ওনার হাতে আসছে। আর সেই সময় তার সন্তান অর্থাৎ ওয়াইয়ের বয়স হচ্ছে ৫১ বছর। আমি হয়তো আগে ভুল করে জেড বলে দিয়েছি, সেটা একটু ভুল হয়ে গেছে আমার। তার কারণ এক্সের যে ছেলে সেটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইয়ের বয়স হচ্ছে ৫১ বছর। তাহলে দেখুন, ৮০ বছর যখন এক্সের বয়স, তখন ওয়াইয়ের বয়স ৫১ বছর। এবার এক্স তাহলে কত টাকা ওয়াইকে দিয়ে মারা গেলেন? ৯,৯৩,০০,০০০ টাকা দিয়ে মারা গেলেন। এবার সেই সময় সংসার খরচা কত চলছে ওয়াইয়ের সেই সময় সংসার খরচা চলছে ৫৫ লাখ টাকা। এবার এই ৫৫ লাখ টাকা উনি কোথা থেকে দেবেন? আমি ধরে নিচ্ছি যে ওয়াইয়ের কোনো সেকেন্ড ইনকাম বা ফার্স্ট ইনকাম নেই। ওয়াইকে কেবলমাত্র এই ৯ কোটি টাকার উপরই ডিপেন্ড করতে হবে। যদি তাই করতে হয়, তাহলেও কিন্তু ওয়াই আরামে হেসে খেলে এই ৫৫ লাখ টাকা কিন্তু পেমেন্ট করতে পারবে, এবং পেমেন্ট করার পর তার হাতে থাকছে ৫১ বছর বয়সের শেষে তার হাতে থাকছে ৯,৩৮,০০,০০০ টাকা। সেই ৯,৩৮,০০,০০০ টাকা ১৩% হারে রিটার্ন দিয়ে ৫২ বছর বয়সে হচ্ছে ১০,৬১,০০,০০০ টাকা। তাহলে দেখুন, যখন ওয়াইয়ের বয়স ৫২ বছর, তখন উনি এই সিপের মাধ্যমেই উইদাউট এনি ইনভেস্টমেন্ট ১০ কোটি টাকা উনি পাচ্ছেন। আর এই ১০ কোটি টাকা যে বীজ, সেই বীজটা কতটা, সেই বীজের অ্যামাউন্ট কত ছিল? সেই বীজের অ্যামাউন্ট ছিল মাত্র ৪,৮,০০,০০০ টাকা। অর্থাৎ এই যে ৬৫ বছর পর্যন্ত এক্স যে পরিশ্রম করে গেছে, সেই পরিশ্রমের ফসলটাই ৫২ বছর বয়সে যখন ওয়াই আসছে, তখন তার কাছে চলে আসছে ১০,৬১,০০,০০০ টাকা। আমি এখানে ধরে নিচ্ছি যে ওয়াই ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকছেন বা ৮২-৮৩ বছর পর্যন্ত বেঁচে থাকছেন। যখন উনি ৮২-৮৩ বছর পর্যন্ত বেঁচে থাকছেন, তখন দেখুন ৮৩ বছর বয়সে শেষে উনি কত টাকা তার ছেলে জেডকে দিয়ে যাচ্ছেন। দেখুন, ১৪৫ কোটি টাকা প্রায় তিনি জেডকে দিয়ে যাচ্ছেন। আর যে সময় তার সংসার খরচও কিন্তু অনেকটাই বেড়ে গেছে।
প্রায় 2 কোটি টাকার কাছাকাছি তার মানে 2.5 কোটি টাকার উপর তার সংসার খরচা হচ্ছে। তো দেখুন যখন জেডের বয়স 48 বছর, বা আমি যদি 80 বছরে যদি যাই, তাহলে দেখুন জেডের বয়স যখন 45 বছর, তখন জেড কত কোটি টাকা পাচ্ছে? জেড তখন পাচ্ছে 104 কোটি টাকা, তাই না? তাহলে দেখুন 4 কোটি টাকার এই যে বীজ কত কোটি টাকার গাছ হয়ে জেডের কাছে যাচ্ছে। 4 কোটি টাকার বীজ গাছ হচ্ছে 104 কোটি টাকায় হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আস্তে আস্তে এই টাকাটা নেক্সট থেকে নেক্সট জেনারেশনে যেতে থাকছে। তাহলে দেখুন এক বছরের মানে এক জেনারেশনের পরিশ্রম কি করে পরবর্তী জেনারেশনে অটোমেটিক্যালি হস্তান্তর হয়ে হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে যেটা কন্ডিশন আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে যে তার লাইফস্টাইল যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা সে একই মেনটেন করছে। এখানে সে হঠাৎ করে কোনো কারণে উচ্ছৃঙ্খল হয়ে তার স্ট্যান্ডার্ডটাকে হাই করে দিচ্ছে না। এগুলো আমরা ধরে নিচ্ছি, এগুলো কনস্ট্রেন্ট আমরা কিছু কিছু জিনিস ধরে নিচ্ছি। তো যদি আমরা এই কনস্ট্রেন্ট জিনিসগুলোকে ধরে নিই, তাহলে দেখুন এক্সের পরবর্তী জেনারেশান যদি কোনো ইনকাম নাও করে, তাহলেও কিন্তু তারা হেসে খেলে কিন্তু তাদের সংসারকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে উইদাউট এনি হ্যাজার্ড। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে একটু ভালো করে দেখুন, কারণ এখানে অনেক নিউমেরিক্যালস রয়েছে, তো যেটা হয়তো আপনাদের সমস্যা হতে পারে। তো আপনারা যদি 2-3 বার ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু জিনিসটা আপনাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।